হ্যালো এভরিওয়ান, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা 2025 এর মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাস পড়বে, তোমাদের প্রত্যেককে অভিনন্দন। আজকের এই ভিডিওতে যে শর্ট স্টোরিটি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্য মডেল মিলিয়নার। এটি সম্পূর্ণরূপে তোমাদের একটা শর্ট স্টোরি নতুন সংযোজিত হয়েছে। শর্ট স্টোরি হলেও গল্পটি কিন্তু বিশাল বড়, তাই আজকের একটি ভিডিওতে এই ক্লাসে সম্পূর্ণ গল্পটি কমপ্লিট না হলেও আমি কিন্তু 2-3টা পার্টে সম্পূর্ণ স্টোরিটি পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে আমরা জেনে নেব অথার সম্পর্কে, তারপর দ্য মডেল মিলিয়নার সম্পর্কে জেনে নেব, এরপরে আমরা প্রবেশ করব গোটা স্টোরিতে। কেননা খুঁটিনাটি বিভিন্ন তথ্য যদি তোমরা না জেনে থাকো তবে কিন্তু এমসিকিউ পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে না, কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। স্কুলগুলোতে কিন্তু খুব খুঁটিয়ে প্রশ্ন করে, ঠিক আছে, সাবধান এক্ষেত্রে থাকবে। তো এবার আসি মেন আলোচনাতে। দ্য মডেল মিলিয়নার কে লিখেছে? অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লেখা অনেকে হয়তো আনসিন প্যাসেজ বা অন্যান্য গল্প পড়ে থাকতে পারো তোমরা। খুব ফেমাস একটা শর্ট স্টোরি রয়েছে দ্য সেলফিশ জায়ান্ট। ওকে, এছাড়াও তোমরা ক্লাস 8-এ পড়ে থাকতে পারো হ্যাপি প্রিন্স বলে একটি যে ড্রামা রয়েছে, সেটাও কিন্তু অস্কার ওয়াইল্ডের লেখা। এবার অস্কার ওয়াইল্ড সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। তোমরা খাতা পেন নিয়ে কিন্তু নোট ডাউন করে নিতে পারো এগুলো। অস্কার ওয়াইল্ড কে ছিলেন? ফেমাস আইরিশ অথর অ্যান্ড প্লে রাইটার। তিনি কিন্তু তার জীবনে প্রচুর শর্ট স্টোরি রচনা করেছেন এবং ড্রামাও কিন্তু তৈরি করেছেন। ওকে, তো এনার অরিজিনাল যেটা নেম সেটা বেশ বিশাল বড়, মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। এনার সম্পূর্ণ নাম, ফুল নেম হচ্ছে অস্কার ফিঙ্গেল ও ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড। ওয়াইল্ড ওয়ার্ডটা খেয়াল করো কি রয়েছে, WILDE। এমসিকিউ এর জন্য এটা মাথায় রাখতে হবে, কেননা 2-3টা অপশন দিয়ে এই ওয়াইল্ড দিয়ে কিন্তু তোমাদের কনফিউশন করে দিতে পারে, তাই ওয়াইল্ড বানানে খেয়াল রাখবে WILDE হবে। ওকে, তো ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন আইরিশ পোয়েট, প্লে রাইটার, শর্ট স্টোরি রাইটার। আইরিশ কেন বলছি? কারণ তিনি ছিলেন একজন সম্পূর্ণরূপে আয়ারল্যান্ডের বাসিন্দা। কত সালে জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন 1854-এ 16 অক্টোবর এবং মারা যান 1900 অর্থাৎ 1900 সালে তিনি মারা যান 30 নভেম্বরে। তো এনার সম্পর্কে এবারটা তথ্য জানলেই চলবে। এবার আসি দা মডেল মিলিয়নার বলতে কি বোঝানো হয়েছে। মডেল মিলিয়নার বলতে বোঝাচ্ছে, মিলিয়নার শব্দের অর্থ আগে জেনে নিই। মিলিয়নার শব্দের অর্থ হলো যার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রয়েছে তাদেরকে বলা হয়ে থাকে মিলিয়নার। এক্ষেত্রে এই মিলিয়নার অর্থাৎ লক্ষ লক্ষ সম্পত্তির অধিকারী একটা লোক হলো কি মডেল, আমাদের গল্পের একটা মডেল। এনার সম্পর্কে আমি আর বেশি তথ্য বলবো না, কেননা গল্পের ইন্টারেস্ট কিন্তু তোমাদের হারিয়ে যেতে পারে। এবার আসি এই দ্য মডেল মিলিয়নার গল্পটি কোন টাইমে লেখা হয়। যে টাইমে লেখা হয় সেই সময়ে রানী ভিক্টোরিয়ার আমল, অর্থাৎ ভিক্টোরিয়ান এরাতে এই শর্ট স্টোরিটি লেখা হয়। এই শর্ট স্টোরিটি ফার্স্ট পাবলিশ করা হয় দ্য ওয়ার্ল্ড নামক ম্যাগাজিনে। সালটা হচ্ছে, তোমরা নোট করে রাখো, 1887 জুন মাসে। এই শর্ট স্টোরিতে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, 5টা ক্যারেক্টার আমরা পাবো। 5টা ক্যারেক্টারের মধ্যে আমাদের মেইন যে ক্যারেক্টার, প্রোটাগনিস্ট যিনি, তিনি হলেন হুগি এরস্কিন। হুগি এরস্কিন ইনিকে খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম একটা ছেলে। এছাড়াও অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে, লরা মার্টন। লরা মার্টন হচ্ছে হুগি এরস্কিনের গার্লফ্রেন্ড। লরা মার্টনের বাবা অর্থাৎ হুগি এরস্কিনের শ্বশুর মশাই কর্নেল মার্টেন। এছাড়াও রয়েছে হচ্ছে অ্যালেন ট্রিভর। এলেন ট্রিভর হচ্ছে খুব সুন্দর একজন পেইন্টার। ওকে, আর ব্যারন হুডসবার্গ। ব্যারন হুডসবার্গ হচ্ছে, আমরা গল্পের শেষে জানবো, ইনি এই আমাদের যে মেইন ক্যারেক্টার হুগি এরস্কিন, একে অর্থ দিয়ে পরবর্তীকালে সাহায্য করেন। তো এবার ক্যারেক্টার সম্পর্কে জানলাম, অথার সম্পর্কে জানলাম। এবার আসি আমাদের মূল স্টোরিতে। অথার নিজেই এখানে ইন্ট্রোডাকশনটি রাখছেন, এইভাবে রাখছেন যে বলছেন যে আনলেস ওয়ান ইজ ওয়েলদি, অর্থাৎ ধনী না হলেও দেয়ার ইজ নো ইউজ ইন বিং এ চার্মিং ফেলো, অর্থাৎ আকর্ষণীয় ব্যক্তি হয়ে কোনো লাভ নেই। তার মানে তিনি স্পষ্ট করে বললেন যে আকর্ষণীয় ব্যক্তি যদি হও
তুমি কি রূপ ধুয়ে জল খাবে? হবে না। তোমার পকেটে যদি টাকা পয়সা না থাকে তবে তোমার সমাজ তোমাকে কিন্তু পাত্তা দিবে না। ওকে, তো অতএব কি করতে হবে? ধনী হতে হবে। রোমান্স ইজ প্রিভিলেজ অফ দ্য রিচ। রোমান্স অর্থাৎ প্রেম ভালোবাসা এগুলো ধনীদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। প্রিভিলেজ বলতে বোঝায় সীমাবদ্ধ বা অধিকার, একচেটিয়া অধিকার। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড মিনস বেকার। তো বলছে যে বেকারদের কিন্তু এই প্রেম ভালোবাসাতে কোনো অধিকার নেই। অধিকার কাদের রয়েছে? রিচ পিপল, ধনীদের অধিকার রয়েছে। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মিনস বাস্তববাদী। অ্যান্ড প্রসিক। প্রসিক মানে হচ্ছে সাধারণ, সাদামাটা। তাহলে গরিবদের কেমন হওয়া উচিত? এমসিকিউ আসতে পারে। গরিবদের হওয়া উচিত হচ্ছে সম্পূর্ণরূপে বাস্তববাদী, তাদের বাস্তব চেতনা, পরিবেশ, সমাজ সম্পর্কে ধারণা থাকা দরকার এবং তাদের কিভাবে জীবনযাপন করতে হবে? সাদামাটা, সম্পূর্ণরূপে সাদামাটা হচ্ছে জীবনযাপন তাদের করতে হবে, এটা তিনি বললেন। তো ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মিনস গুড লুকিং, হ্যান্ডসাম, খুব ভালো। তার মানে এখানে বলছেন যে আকর্ষণীয় হওয়ার থেকে বা খুব সুন্দর হওয়ার থেকে ইনকাম করা কিন্তু ঢের ভালো। মনে রাখবে, তুমি দেখতে যতই সুন্দর হবে না কেন, তোমার কাছে কিন্তু টাকা পয়সা যদি না থাকে, সমাজ কিন্তু তোমাকে কোনো পাত্তা দিবে না। ওকে, তাই পয়সা ইনকাম ফার্স্টেই করতে বলেছেন। তো দিস ইজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ। এটাই হলো আধুনিক জীবনের চরমতম সত্য। হুইচ হিউগি এরস্কিন, হিউগি বা হুগি যাই উচ্চারণ করো ঠিকঠাক থাকবে। তো হিউগি এরস্কিন নেভার রিয়েলাইজড। তো হিউগি এরস্কিনকে এখানে আমাদের শর্ট স্টোরির প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার হিউগি এরস্কিন এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারেনি। মানে তার যে টাকা পয়সা ইনকাম করতে হবে, সচ্ছল জীবনযাপন করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, এই ব্যাপারটা, এই ধারণাটা কিন্তু তিনি ভাবতে পারেননি। ওকে, তো এরপর বলেছে যে পুয়ার হুগি, হতভাগা হুগি। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি ওয়াজ নট মাচ ইম্পর্টেন্স। অর্থাৎ এটা মানতেই হবে যে বুদ্ধির দিক থেকে সে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল না। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান্ড ইল ন্যাচার্ড থিং ইন হিজ লাইফ। সে জীবনে খুব একটা যে ভালো বিশাল কাজ করেছে বা খুব একটা খারাপ কথা বলেছে এমনটা নয়। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং। তো সে ছিল কি? খুব অসাধারণ চেহারার অধিকারী, হ্যান্ডসাম একদম ছিল। উইথ হিজ ক্রিপস ব্রাউন হেয়ার। উফ, খুব সুন্দর একটা বর্ণনা দিচ্ছেন অথার। তার মাথার মধ্যে কিরকম ছিল? ক্রিপস ব্রাউন হেয়ার, কোকড়ানো ব্রাউন কালারের চুল ছিল। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল। প্রোফাইল মিনস, প্রোফাইল বলতে আমরা সাধারণত ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলোর হচ্ছে আমরা প্রোফাইল বুঝি। এখানে প্রোফাইল বলতে ইমেজের কথা বলছে। ওকে, প্রোফাইল বলতে কি বোঝাচ্ছে? ইমেজের কথা বলছে, মানে ছবির মুখশ্রীর কথা বলছে। তার মুখ ছিল কিন্তু কি খুব সুন্দর। অ্যান্ড হিজ আইস, অ্যান্ড হিজ গ্রে আইস, এবং তার চোখগুলো ছিল কি রঙের? গ্রে কালার, ধূসর বর্ণের ছিল। খুব সুন্দর একটা চেহারার অধিকারী আমরা বুঝতে পারলাম। নেক্সট বলেছে যে he was as popular with men as he was with women. তিনি খুব সুন্দর যেহেতু চেহারার অধিকারী ছিলেন, তাই পুরুষদের পাশাপাশি মহিলাদের কাছেও কিন্তু সমানভাবে সম্মানীয় বা গুরুত্বপূর্ণ ছিলেন। And he had every accomplishment. Accomplishment means achievement, মানে অর্জন করা। তাহলে accomplishment except that of making money. এই মেরেছে এখন। এত সুন্দর চেহারার অধিকারী, অথচ টাকা পয়সার রোজগারের ক্ষেত্রে কিন্তু সে একদম 0%। তাহলে তার যে রূপ সৌন্দর্য, এই রূপ সৌন্দর্যটাই ছিল, শুধুমাত্র টাকা পয়সা তিনি ইনকাম করতে পারতেন না। ওকে, হিজ ফাদার, এখানে হিজ ফাদার কার কথা বলছে? হুগির বাবা। হিজ ফাদার হ্যাড
বিকুয়েট, বিকুয়েট মানে কি? বিকুয়েট মানে হচ্ছে ওই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো জিনিসকে বোঝায়, উত্তরাধিকার। বিকুয়েট হিম হিজ ক্লেভারি সোর্ড, এমসিকিউ আসবে, ক্লেভারি সোর্ড অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস। উত্তরাধিকার হিসাবে তার বাবা তার জন্য কোনো টাকা পয়সা তো রেখেই যায়নি, বরং কি রেখে গিয়েছে? এক অশ্বারোহীর তলোয়ার। ক্লেভারি সোর্ড বলতে বোঝায় অশ্বারোহীর তলোয়ার, আর 15টা খণ্ডের হিস্ট্রি বুক রেখে গিয়েছে, ইতিহাসের বই রেখে গিয়েছে। কিসের ইতিহাস? এটা পেনিনসুলার ইতিহাসের বই। পেনিনসুলার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাকে কেন্দ্র করে 15টা খণ্ডের 15 ভলিউমস 15টা খণ্ডের বই তার জন্য রেখে গিয়েছিল উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার সূত্র তো বোঝো, যে বংশ পরম্পরায় পেয়ে আসবে এমন একটা জিনিস উত্তরাধিকারে বোঝায়। ওকে, এরপর বলেছে যে হিউগি হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। হুগি তখন কি করেছে? হুগি সেই তলোয়ারিটা আয়নার উপর ঝুলিয়ে রাখতো। Put the second on a shelf between Ruff's Guide and Bailey's Magazine. এমসিকিউ কিন্তু প্রত্যেকটা লাইন থেকে আসবে, খেয়াল রাখবে। তাহলে তিনি কি করতেন? তিনি ওই যে বাকি বইগুলো পেয়েছিলেন, বাকি বইগুলো কোথায় কোথায় রাখতেন? বলছে যে রাফস গাইড, রাফস গাইড হচ্ছে একটা বইয়ের নাম, আর বেইলিস ম্যাগাজিন, সেই বেইলিস ম্যাগাজিন এবং রাফ গাইড যে তাকগুলোতে থাকতো সেই তাকের মধ্যে তিনি রাখতেন। অ্যান্ড লিভড অন, তিনি তো রোজগার করতেন না, তাই না? তাহলে তার পেট চলবে কিভাবে? পরের লাইন দেখো, বলেছে যে অ্যান্ড লিভড অন 200 a year that an old aunt allowed him। একটা তার ওল্ড আন্ট ছিল, বা তোমরা বলতে পারো তার বৃদ্ধ পিসিমা বা তার বৃদ্ধ মাসিমা বা বৃদ্ধ কাকিমা, যা ইচ্ছা বলতে পারো। তো ওল্ড আন্ট, তার ওল্ড আন্ট কি করতো? গোটা 1 বছরে তার জন্য 200 পাউন্ড দিত জীবনটাকে চালানোর জন্য। ওকে, তাহলে এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। হি হ্যাড ট্রাইড এনিথিং, যদিও বা হিউগি প্রচুর চেষ্টা করেছিল কাজকর্ম করার। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ ব্যাপারটা কি? স্টক এক্সচেঞ্জ হলো শেয়ার মার্কেট। আমরা খবরাখবর বা নিউজ পেপারে তো শেয়ার মার্কেটের খবর তো শুনেছি, তাই না? তো শেয়ার মার্কেটের ওঠানামার কারণে সোনার দাম বাড়ছে বা কমছে, পেট্রোল বা গ্যাসের দাম বাড়ছে বা নামছে, এরকম কিন্তু খবর আমরা হামেশাই শুনে থাকি। তো এটাই হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তো স্টক এক্সচেঞ্জেও কিন্তু তিনি একসময় গিয়েছিলেন ফর 6 মান্থস, 6 মাসের জন্য। সেখানে স্টক এক্সচেঞ্জে গিয়ে বা শেয়ার মার্কেটে গিয়ে হয়তো বা অর্থলগ্নি করেছেন 6 মাসের জন্য, এটা। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স? আচ্ছা, বুলস অ্যান্ড বিয়ার্স মিনস স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে দুটো দল থাকে। একটা দল চায় সূচকটা সবসময় উপরে যাবে, এতে তাদের প্রফিট হবে। আরেকটা দল চায় সূচকটা সবসময় নিচে নামবে, ডাউনে যাবে, এর ফলে তাদের প্রফিট হবে। তো বুল কি করে এখানে? বুল বাটারফ্লাইকে মেরে উপরের দিকে ওঠায়, আর বিয়ার কি করে? বাটারফ্লাইকে মেরে নিচের দিকে নামায়। ঠিক আছে, এইভাবে শেয়ার মার্কেটের সূচকটা উত্থান এবং পতন ঘটে। তো এই ব্যাপারটা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, মানে এই ব্যাপারে তিনি কিছুই বুঝতেন না, এরকম একটা। হি হ্যাড বিন এ টি মার্চেন্ট, মার্চেন্ট মানে ব্যবসায়ী। তিনি এক সময়ও চা ব্যবসায়ী হিসাবে কাজও করেছিলেন ফর এ লিটল লঙ্গার, দীর্ঘ সময় ধরে। বাট হ্যাড সুন টায়ার্ড অফ টেকোই অ্যান্ড সাউচং। আচ্ছা, টেকোই অ্যান্ড সাউচং হচ্ছে চায়ের নাম, আন্ডারলাইন করে রাখবা, এমসিকিউর জন্য লাগবে তোমাদের। তো খুব তাড়াতাড়ি তিনি টেকোই এবং সাউচেং নিয়েও বিরক্ত হয়ে পড়েন, মানে কোন চা বিক্রি করবেন সেটা ভেবে। তাহলে ফার্স্টে তিনি কি কাজ করেছিলেন? ফার্স্টে তিনি কাজ করতে চেয়েছিলেন স্টক মার্কেটে, তারপরে তিনি কাজ করলেন হচ্ছে টি মার্চেন্ট হিসাবে, মানে কোনো কাজটাই তার কাছে কিন্তু সুইটেবল মনে হচ্ছে না, ওকে, মানানসই মনে হচ্ছে না তার কাছে। তো এরপর তিনি আরও কি কাজ করছেন দেখা যাক। দেন হি হ্যাড ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন। তিনি কি চেষ্টা করেছিলেন? সেলিং ড্রাই সেরি, ড্রাই সেরি, শুকনো সেরি।
এখানে মদের একটা বিশেষ ভাগ বোঝাচ্ছে। আয়ারল্যান্ডে বিভিন্ন ধরনের মদ পাওয়া যায়, তার মধ্যে ড্রাই সেরি হলো অন্যতম, এবং এই মদটা হলো একটি নিম্নতম মদ, অর্থাৎ নিকৃষ্টতম মদ। এর যে স্বাদ বা টেস্ট সেটা অন্যান্য মদের তুলনায় একটু কম থাকে। ওকে, তো ড্রাই সেরি, দ্যাট ডিড নো অ্যান্সার, তো এটাতেও তিনি খুব একটা লাভবান হননি। দ্য সেরি ওয়াজ লিটিল টু ড্রাই, অর্থাৎ সেরিটা ক্রমশ আরও শুকনো হতে শুরু করেছিল, মানে মদগুলো ক্রমে নষ্ট হয়ে যাচ্ছিল, তিনি বিক্রি করতে পারছিলেন না। আলটিমেটলি শেষমেশ হি বিকেম নাথিং, তার আর কিছুই করা হলো না, ব্যাস শেষ, ঝামেলা শেষ। একটা ছেলে বেকার হয়ে সেই সময়ে থাকলো। এবার বেকার হয়ে থাকতে গেলে তো টাকা পয়সা ইনকাম তো করতে পারবে না, তাই না? তো এ ডিলাইটফুল ইনফ্লেকচুয়াল মিনস ব্যবহারহীন, অর্থাৎ ইউজলেস ফেলো, ইনফ্লেকচুয়াল ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন মিনস পেশা। তো সে কি করলো, আগে যেমন ছিল সেরকমই থেকে গেল, মানে খুব সুন্দর চেহারার অধিকারী সে থেকে গেল, আকর্ষণীয় চেহারার অধিকারী থাকলো, কিন্তু তার কোনো কিন্তু পেশা নির্দিষ্টভাবে ছিল না। টু মেক ম্যাটার্স ওয়ার্স, পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। কখন খারাপ হলো? হি ওয়াজ ইন লাভ, যখন তিনি প্রেমে পড়েছিলেন। একে তো টাকা পয়সা পকেটের মধ্যে নেই, তার উপর হচ্ছে প্রেম করছেন, ঠিক আছে, ভাবা যায়। তো এই জন্য যারা তোমরা ক্লাস 11-এ উঠেছো, ভাই প্রেম করতে যেও না। ওকে, টাকা পয়সা যদি না থাকে প্রেম করতে যেও না, তাহলে কিন্তু মুশকিল আছে। গার্লফ্রেন্ডকে কিছু খাওয়াতে পারবে না, এবং তোমার কাছ থেকে কিন্তু গার্লফ্রেন্ড পরবর্তীকালে ছেড়ে চলে যাবে, সাবধান। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, কিন্তু লরা মার্টন নামে তার একটা গার্লফ্রেন্ড ছিল, আন্ডারলাইন হবে, এমসিকিউ এর জন্য কাজে লাগবে। একটা গার্ল ছিল, একটা মেয়ে ছিল, যার নাম লরা মার্টন, যে তাকে খুব ভালোবাসত। দ্য ডটার, একে ছিল দ্য ডটার অফ এ রিটায়ার্ড কর্নেল, একজন অবসরপ্রাপ্ত কর্নেলের বেটি ছিল। ভাবা যাচ্ছে কত বড় ফ্যামিলি থেকে এই লরা মার্টন এসছে, আর এক বেকার ছেলেকে কিন্তু ভালোবাসছে। বর্তমান সময়ে এরকম গার্লফ্রেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ছেলেদের মনের কথা বললাম। হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া, তো লরা মার্টনের বাবা কি করেছিলেন, যখন ভারতে ছিলেন সেই সময়ে তিনি তার টেম্পার অর্থাৎ মেজাজ হারিয়েছিলেন, এবং ডাইজেশন অর্থাৎ হজম শক্তিটা 12টা বাজিয়ে ছেড়েছিলেন। ইন্ডিয়ার খাবার স্বাভাবিকভাবেই তেল মশলাযুক্ত খাবার, এবং বিদেশ থেকে এসে সম্ভবত ওই কারণেই ওই ভাজা ভুজা তেল মশলা খেয়ে পেটের 12টা বেজে গেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেইন, আর তিনি কখনোই সেগুলোকে আর খুঁজে পাননি, মানে আগের অবস্থাতে তিনি যে ফিরে যাবেন, মানে তার যে টেম্পার ফিরে আসবে, তার হজম শক্তিটা স্ট্রং হবে, এই জিনিসগুলো তিনি আর ফিরে পাননি। লরা অ্যাডোর মিনস শ্রদ্ধা করা, যার সিনোনিম ফর্ম হতে পারে ওরশিপ। লরা অ্যাডোর হিম, লরা তার বাবাকে কিন্তু প্রচন্ড ভালোবাসতো। অ্যান্ড হি এখানে কে, হুগি, তোমরা ব্র্যাকেটে এখানে কিন্তু লিখে রাখতে পারো, ঠিক আছে, এমসিকিউ এর জন্য। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস, এখানে অস্কার ওয়াইল্ড খুব সুন্দরভাবে এই লাইনটির মাধ্যমে হিগি কতটা নিচে নামতে পারে সেটি আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে। হিগি তো লরার প্রেমে অন্ধ হয়ে গিয়েছে, তাই তিনি ঠিক করেছেন কি, লরাকে ফিরে পাওয়ার জন্য, লরাকে পাওয়ার জন্য, নিজের কাছে পাওয়ার জন্য তিনি যা কিছু তাই করতে পারেন। এর জন্য লরার যে শু স্ট্রিংস মানে জুতার যে ফিতা, সেই জুতার ফিতাতে চুমো খেতে রাজি। ওকে, এমসিকিউ, দে ওয়ার দ্য হ্যান্ডসমেস্ট মিনস সুন্দরতম কাপল ইন লন্ডন, তাহলে তারা কোথাকার কাপল ছিল, লন্ডনের কাপল ছিল, তাহলে লন্ডনের সুন্দরতম জুটির অন্যতম ছিলেন। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম, অথচ তাদের মধ্যে কারো কাছে পেনি অর্থাৎ এক বিশেষ প্রকারের কারেন্সি, ওয়ান টাইপ অফ কারেন্সি, পেনিও মানে এক পয়সাও তাদের পকেটে কিন্তু ছিল না।
টাকা পয়সা নেই অথচ দুজনে হাত ধরে প্রেম করছে, ভাবা যায়। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউগি, কিন্তু যেহেতু কর্নেলের টেম্পার হারিয়ে ফেলেছে তাই হুগির উপর কিন্তু রাগ করতে সেইভাবে পারছেন না। ওকে, নাহলে এতক্ষণে হুগিকে মারধর করে সিনেমাতে যা দেখানো হয়, বেকার একটা ছেলে সুন্দরী মেয়ের সাথে প্রেম করছে এবং ভিলেন তার বাবা এসে হাড় গোড় ভেঙে চলে গেল, ব্যাস গেল। তো এখানে উল্টো ঘটনা ঘটছে, মানে হুগিকে কিন্তু সেই কর্নেল বেশ ফন্ড মানে পছন্দ করে, কিন্তু বাট উড নট হিয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু তাদের এই সম্পর্কের মধ্যে একটু হলেও তিনি অসম্মতি প্রদান করেছিলেন। স্বাভাবিক ব্যাপার, কোনো বাবা চাইবে না যে একটা বেকার ছেলেকে তার মেয়েকে হাতে তুলে দিতে, এবং একটা বেকার ছেলে যদি একটা মেয়েকে বিয়ে করে তাহলে বিয়ের পর কি খাওয়াবে, তাই না? ওই জন্য ভাই প্রেম করতে কেউ যেও না, কেরিয়ারে ফোকাস দাও। ওকে, ভালো মতো পড়াশোনা করো, কেরিয়ারে ফোকাস দাও, তারপর প্রেম করো, ব্যাস বিন্দাস লাইফ। নেক্সট এরপর বলেছে যে come to me my boy when you have got 10,000 pounds of your own MCQ। তখন কর্নেল বলছে, ও বাবু শোনো, আমার কাছে এসো, তোমাকে একটা কথা বলি, শোনো, তোমার কাছে যখন 10,000 পাউন্ড হবে না তখন একবার এসো, অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তারপর দেখা যাবে, মানে 10,000 পাউন্ড যখন হবে তখন আসবে, তারপর আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো, এটা বোঝাতে যাচ্ছে। হি ইউজ টু সে, তিনি এই কথাটা বললেন হুগিকে, অ্যান্ড হুগি লুকড ভেরি গ্লাম ইন দোজ ডেজ। তো ওই দিনগুলোর কি হলো, হুগি গ্লাম হলো, গ্লাম মিনস স্যাড, যেহেতু তার টাকা পয়সা নেই, 10,000 পাউন্ড কোত্থেকে উদ্ধার করবে, তাই না? তো এর কথাটা ভেবে হুগি কিন্তু বিষণ্ণ হলো, খুব মন খারাপ হলো, অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন। হুগির তো কেউ নাই একমাত্র লরা ছাড়া, তাই শেষমেশ লরার কাছে গিয়ে কি করলো, কনসোলেশন, সান্ত্বনা নিল এই ব্যাপারে। তো লরাও বলছে, দেখো তোমার কিছু হবে না, ঠিক একটা ব্যবস্থা হবে, আমাদের বিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি, এই বলে সান্ত্বনা দিল। তো এরপরে হুগি 10,000 পাউন্ড উদ্ধার কি করতে পারলো, নাকি তার জীবনে কি হলো, লরাকে কি পেল আদৌ, আমরা নেক্সট ক্লাসে জানবো। ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও।